এই বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ইন্ডিয়াতে গিয়ে তার চাকরির বিনিময়ে সে হাসিনাকে ক্ষমতায় এনেছে। তো তাহলে শুধু পলিটিশিয়ানরা দায়ী হলো কেন? তো সেনাপ্রধান কি ধোয়া তুলসী পাতা হলো? কেউ যদি এটাকে বলেন যে এটা ফুল স্টপ, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যাকসেপ্টেবল। কারণ আপনি ফুল স্টপ বললে তাহলে তো এই যে সন্দেহ মানুষের মনে বিডিআর নিয়ে, এই সন্দেহটা থেকেই যাবে। এটা এরকম সন্দেহ থেকে গেলে রাষ্ট্র এগোতে পারবে না। এবার আসি আমি সামরিক বাহিনীর ইমেজ। কারণ কোনো ন্যাশনাল ডক্ট্রিন কাজ করবে না যদি না বাংলাদেশের সব জনগণ তার সেনাবাহিনীকে নিজের সেনাবাহিনী মনে না করে। তারা যদি গর্ব অনুভব না করে তার সেনাবাহিনীর জন্য। এই যে ইসরায়েলে দেখেন, ইসরায়েল এত অন্যায় করছে গাজাতে এবং ওয়েস্ট ব্যাংকে, এবং এত তারা আন্তর্জাতিক আইন ভাঙছে, ওয়ার ক্রাইম করছে, কিন্তু ইসরায়েলের জনগণ একদম চোখ বন্ধ করে ইসরায়েল আর্মি তারা কোনো অপরাধী করতে পারে না। এমনকি ইসরায়েলের মিডিয়াতে আপনি এটার কোনো সমালোচনা দেখবেন না। অথচ মানে এরকম জঘন্য ওয়ার ক্রাইম কল্পনা করা যায় না। তো আমরা ওয়ার ক্রাইমটাকে পছন্দ করছি না, অবশ্যই কোনো মানে কি বল বিবেক সম্পন্ন মানুষ ওয়ার ক্রাইমকে সাপোর্ট করতে পারে না। কিন্তু ইসরায়েলের মানুষ যে তাদের সেনাবাহিনীকে কতটা ওন করে এটা কিন্তু একটা শেখার বিষয়। তো বাংলাদেশে এটা হলো না কেন? বাংলাদেশে এটা না হওয়ার কারণটা কি? একসময় তো ছিল রে ভাই। তো একসময় তো সেনাবাহিনী বলার আগে আমরা 10 বার দেশপ্রেমিক বলে তারপরে সেনাবাহিনী বলতাম, এবং এটা জোর করে বলাতে হতো না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলতো যে দেশপ্রেমিক সেনাবাহিনী। এটা আমি দেখেছি সেনাবাহিনীর প্রতি কি কতটা মমতা, কতটা ভালোবাসা, কতটা গর্ব বাংলাদেশের ছিল। তাহলে এটা ইমেজ ক্রাইসিস কবে থেকে শুরু হলো? 111 ভাই, হিস্ট্রির দিকে আসেন। 111 থেকে আপনার জনগণের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হলো 111। কেন তৈরি হলো এটা নিয়ে আমরা আর একটা সেমিনার করতে পারি, সেই আলোচনায় আমি যাচ্ছি না, এটা এখন অনেক লম্বা আলোচনা। এখানেই আমি ফারুককে বলছি যে ফারুক ইজ রং, যে শুধুমাত্র পলিটিশিয়ানরা দায়ী। এই বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ইন্ডিয়াতে গিয়ে তার চাকরির বিনিময়ে সে হাসিনাকে ক্ষমতায় এনেছে। তো তাহলে শুধু পলিটিশিয়ানরা দায়ী হলো কেন? তো সেনাপ্রধান কি ধোয়া তুলসী পাতা হলো? মইনুল আহমেদ প্রণব মুখার্জির সাথে মিটিং করে সে বলেছে হাসিনাকে ক্ষমতায় আনবে, তার বিনিময়ে তাকে আর্মি চিফ রাখা হবে। এটা প্রণব মুখার্জি নিজের বইতে লিখে গেছে। এখন যতই প্রণব মুখার্জি মারা যাওয়ার পরে বলুক যে না এটা মিথ্যা কথা, তো তুমি এতদিন বলো নাই কেন এটা মিথ্যা কথা? এই বইটা আজকের বই না তো, এতদিন তো চুপ করে ছিল তুমি, এখন তুমি বলতেছো না আমি এটা করি নাই। সুতরাং শুধু পলিটিশিয়ান না, আর্মির মধ্যে, আরে ভাই মীর জাফর কে ছিল? মীর জাফর তো সেনাবাহিনী প্রধানই ছিল নাকি? মীর জাফর তো আর কোনো সিভিলিয়ান ছিল না। মীর জাফর ওয়াজ দ্য চিফ অফ আর্মি স্টাফ অফ সিরাজউদ্দৌলা। এটা যেন আমরা ভুলে না যাই যে মীর জাফর কে ছিল। তো সুতরাং প্রশ্ন ওটা না আর্মি না সিভিলিয়ান, মানে দেশদ্রোহী, ওই বিতর্কের কোনো প্রয়োজন নাই। দেশদ্রোহী সেনাবাহিনীও হতে পারে, দেশদ্রোহী হাসিনাও হতে পারে। হাসিনা তো আর্মি না, হাসিনা তো পলিটিশিয়ান। আই এগ্রি উইথ ইউ। কিন্তু পয়েন্ট হলো যে আর্মির যে, আপনি চিন্তা করেন, আমরা এরকম ওপেনলি বলা শুনেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি রয়ের অফিস আছে ক্যান্টনমেন্টে, ওপেন সিক্রেট। সব বাংলাদেশের জনগণ আলোচনা করে যে ক্যান্টনমেন্টে রয়ের অফিস আছে। এই পর্যায়ে যাবে কেন একটা দেশের সেনাবাহিনী? এই পর্যায়ে গেল কেন? এই পর্যায় থেকে উত্তরণের জন্য কোনো জেনারেল সাহেব চেষ্টা করলেন না, কোনো আর্মি চিফ বললেন না, জনগণের সাথে অ্যাড্রেস করলেন না কেন যে না এটা আপনারা এই ধরনের একটা গুজব আছে কিন্তু এটা সর্বমিথ্যা, দরকার হলে আপনারা ডিজিএফআই দেখে যান। এটাই তো রিউমার ছিল যে ডিজিএফআই এর একটা ফ্লোরে নাকি রয়ের অফিস আছে। এই রিউমার তো আমরা বিদেশে বসে শুনেছি, বাংলাদেশে শুনেছি। তো এগুলো তো ক্ল্যারিফাই করা দরকার ছিল যে এগুলো সত্য না মিথ্যা। আয়নাঘর কারা তৈরি করেছে? আয়নাঘর তো আর্মি তৈরি করেছে। র্যাবের আয়নাঘরে তো আমি ছিলাম রে ভাই, র্যাবের আয়নাঘরে আমি ছিলাম। এই ইয়ের উল্টো দিকে, এয়ারপোর্টের উল্টো দিকে যে আয়নাঘর আমার চোখের সামনে ভাসে, তো র্যাব হেডকোয়ার্টার আয়নাঘরে আমার চোখের সামনে ভাসে, যে কোতের উপরে দোতলার মধ্যে আয়নাঘর আমার চোখের সামনে ভাসে। তো এটা রেমন, তো এটা কারা করেছে? এবং আমাকে যে ইন্টারোগেট করেছিল সেটা একজন মেজর ছিল, তো সে তো আর্মির লোক, টিএফআই।
তো তাহলে এই কাজগুলো আর্মি করেছে। তো ইমেজ ক্রাইসিস তো এমনি এমনি হয় নাই, বাংলাদেশের লোকের জনগণের সাথে দূরত্ব তো এমনি এমনি তৈরি হয় নাই। তো কাজেই এখন আমাদের উচিত অতীতের তিক্ততা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে আগানো। কিন্তু ভবিষ্যতের দিকে আগাতে হলে দুই দলকেই তো আগাতে হবে, একা তো তালি বাজবে না। সুতরাং সেনাবাহিনীরও আমি বলবো যে সেনাবাহিনীরও উচিত এই এত ডিফেন্সিভ না হয়ে যা অন্যায় হয়েছে এটা স্বীকার করে নেওয়া, স্বীকার করে নিয়ে বলা যে ভাই ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এটার থেকে আমরা শিক্ষা নিয়েছি, ভবিষ্যতে আমরা এর মধ্যে নাই। এবং এখানে আমি হাসান নাসির সাহেবের প্রস্তাব সমর্থন করি যে র্যাবে আর্মি আসার কোনো প্রয়োজন নাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন লাগবে আপনার ল অ্যান্ড অর্ডারের জন্য, সেটা পুলিশের মধ্যে থেকেই হবে। প্রয়োজন হলে আর্মি ট্রেনিং দেবে তাদেরকে, কিন্তু আর্মির অফিসারকে ডেপুট করার কোনো প্রয়োজন নাই। কারণ আর্মির অফিসারকে ডেপুট করে তাকে আপনি একটা মানে বিতর্কিত বানিয়ে দিচ্ছেন। আমরা কেন আমাদের সেনাবাহিনী অফিসারদের বিতর্কিত বানাবো? আমরা তো সেনাবাহিনী অফিসারদের নিয়ে গর্ব করতে চাই। অ্যান্ড বাংলাদেশ সেনাবাহিনী ইজ ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক ইন ইন্টারন্যাশনাল পিস মিশন। আমরা উই আর দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর। তো এটা তো একটা গর্বের ব্যাপার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। তো সেটা আমরা বাংলাদেশের মধ্যে আমরা কেন রাখতে পারবো না, সেটাই হচ্ছে প্রশ্ন। তো আমার মনে হয় যে সময় এসছে, যেহেতু আফটার দ্য জুলাই রেভলিউশন আমাদের ন্যাশনাল ইউনিটির একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু এই ইউনিটির জায়গায় কেউ কাউকে হুমকি দিয়ে এই ইউনিটি আপনি নষ্ট করবেন, এই ইউনিটি হবে না, হুমকি দিয়ে আপনি ইউনিটি করতে পারবেন না। কে কাকে হুমকি দিচ্ছে? সবই তো বাংলাদেশের নাগরিক। আপনি যে পদেই থাকেন বা যে মন্ত্রী বা যে আর্মি বা যে প্রেসিডেন্ট হন না কেন, সবাই তো বাংলাদেশের নাগরিক। কাজেই একে অপরকে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নাই। উচিত যেটা, একে অপরের ভুল স্বীকার করে এবং আমাদের ইউনাইটেড, যেমন আর্মি চিফ সেটা ইউনাইটেডের কথা বলেছেন যে ঐক্যবদ্ধ থাকা দরকার। অ্যাবসলিউটলি আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার, কিন্তু ঐক্যবদ্ধ থাকার জন্যে আপনার যখন আহ্বান জানাবো আমি আপনাকে ঐক্যবদ্ধ থাকার, তখন আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিফারেন্ট হতে হবে। আমার ল্যাঙ্গুয়েজ যদি আমি আপনাকে ডিকটেট করি, তাহলে তো তখনই ঐক্যের সম্ভাবনা বিনষ্ট হয়ে যাবে। তো সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের স্মরণে রাখা দরকার। ফাইনালি রিগার্ডিং বিডিআর, যেটা দুর্ভাগ্যজনক যে বিভৎস হত্যাকাণ্ড হয়েছে 2009, এটা আমরা সবাই ব্যথিত হয়েছি এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছে। এটা তো বোঝাই গেছে যে তারপর থেকেই আপনার ডিফেন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেই বিডিআরের পর থেকে। এবং আমি মনে করি এটার একটা প্রপার বিচার হওয়া দরকার। কেউ যদি এটাকে বলেন যে এটা ফুল স্টপ, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যাকসেপ্টেবল। কারণ আপনি ফুল স্টপ বললে তাহলে তো এই যে সন্দেহ মানুষের মনে বিডিআর নিয়ে, এই সন্দেহটা থেকেই যাবে। এরকম সন্দেহ থেকে গেলে রাষ্ট্র এগোতে পারবে না। সুতরাং আমরা যাতে ঐক্যবদ্ধ হতে পারি, মানুষের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়াটা জরুরি। তো আমি আশা করব যে এখন যে একটা তদন্ত কমিশন হয়েছে আমার বিডিআরের, সেই তদন্ত কমিশন একটা মানে এই যে গ্রে এরিয়া যেগুলো আছে, যে সন্দেহের বিষয়গুলি আছে, সেগুলো তারা নিরসন করতে সক্ষম হবে, আমি আশা করব। অ্যান্ড উই আর রেডি টু সাপোর্ট।